আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নজিরবিহীন নিরাপত্তায় ছোট পরিসরের জমকালো আয়োজনে শপথ নিলেন বাইডেন কমলা। বিতর্কিত ট্রাম্প অধ্যায় থেকে মুক্তি যুক্তরাষ্ট্রের। সমালোচনার মুখে পড়ায় নিজেই রাজনৈতিক দল গঠন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। বিদায় বেলায় প্রেসিডেন্টের ক্ষমা পেলেন ৭৩ জন অপরাধী। বিদায় বেলায় বড় একা নিন্দিত ও সমালোচিত ডোনাল্ড ট্রাম্প উত্তরসূরির জন্য রেখে গেলেন বিপজ্জনক পথ। এবং মাঘের বৃষ্টিতে কাবু বাংলাদেশের মানুষ। শুক্রবার থেকে বিভিন্ন জেলায় তীব্র মাত্রায় শৈত্যপ্রবাহের শঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নানান নাটকীয়তার নজিরবিহীন নিরাপত্তা হামলার আশঙ্কা ও কোটি মানুষের অপেক্ষার অবসান হল। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। একই সঙ্গে শপথ নিলেন দেশের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। শেষ হল বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধ্যায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা ভাইরাসের আঘাত ও বিদায়ী ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের আগ্রাসনে এবার ছোট পরিসরে এবং নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপেই হল বাইডেন কমলার জমকালো ও কাঙ্ক্ষিত অভিষেক অনুষ্ঠান। জো বাইডেন ও কমলা হ্যারিস তাদের পরিবার নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বিকেলে রাজধানীতে পৌঁছান। প্রথম কাজ হিসেবে তারা করোনায় মারা যাওয়া ৪ লাখের বেশি মানুষকে স্মরণ করেন। লিঙ্কন মেমোরিয়ালে দাঁড়িয়ে জো বাইডেন, জিল বাইডেন, কমলা হ্যারিস ও তার স্বামী ডাগলাস এমহফ যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের স্মরণ ও প্রার্থনা করেন। সাধারণত অভিষেকের দিন সকালেই নবনির্বাচিত প্রেসিডেন্ট হোয়াইট হাউসে পৌঁছে বিদায়ী প্রেসিডেন্ট ও তার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তারা একসঙ্গে অভিষেক অনুষ্ঠানে যান। এটাই হওয়ার কথা থাকলেও সাত সকালেই হোয়াইট হাউস ছেড়ে চলে যান মুখ দেখাতে না চাওয়া ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা। অনুষ্ঠান আয়োজনে এবার ছিল ভিন্নতা। লাখো মানুষের বদলে এবার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার খানেক দর্শক। আইন প্রণেতা, বিচার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার অনুমতি পান। সাধারণত প্রথমে শপথ বাক্য পাঠ করেন নতুন প্রেসিডেন্ট, এরপর রীতি মেনে অভিষেকের বক্তব্য রাখেন। ১৯৩৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে প্রার্থনার নিয়ম চলছে। অনেক সময় নতুন প্রেসিডেন্টের পরিচিত যাজকরাই এটি করে থাকেন। এরপর কংগ্রেসের নেতাদের সঙ্গে দুপুরের খাবার খান প্রেসিডেন্ট। পরে প্যারেড নিয়ে হোয়াইট হাউসে পৌঁছান তিনি। সেখানে অভিষেক উপলক্ষে জাঁকজমক পার্টিতে যোগ দেন নতুন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। এবার প্রার্থনা হলেও বাকি আর সবকিছু ছিল ভার্চুয়াল। To administer the oath to our first African American, our first Asian American, and our first woman vice president, Kamala Harris. কংগ্রেস ভবন পেছনে রেখে নির্মিত সুউচ্চ মঞ্চে ওয়াশিংটন সময় মধ্য দুপুরে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন ও কমলা হ্যারিস। তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি সোনিয়া সটোমায়োর। I, Joseph Robinette Biden Jr., do solemnly swear. I, Joseph Robinette Biden Jr., do solemnly swear. শপথ শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত ও আবেগঘন অভিষেক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বিভক্ত যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। As we look ahead in our uniquely American way, restless, bold, optimistic, and set our sights on the nation we know we can be and we must be.
শপথ নেওয়ার আগে সকালে ওয়াশিংটন ডিসির সেন্ট ম্যাথিউ দ্য অ্যাপোস্টলের ক্যাথেড্রালে যান নয়া প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এম হফ। বিকেলে শপথ অনুষ্ঠানের পর আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে আরেকটি অনুষ্ঠানে যোগ দেন তারা। সেখানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান শেষে অনাড়ম্বর কিন্তু জমকালোভাবে বাইডেন ও জিলকে বরণ করে নেয় হোয়াইট হাউস। শুরু হয় গণতান্ত্রিক ঐতিহ্যের যুক্তরাষ্ট্রের বাইডেন কমলার নতুন এক অধ্যায়। শুভকামনা মিস্টার প্রেসিডেন্ট। বাংলা চ্যানেলের পক্ষ থেকে আবারও অভিনন্দন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। শপথের জন্য ওয়াশিংটনে যাত্রার আগে ডেলাওয়ারের নিউ ক্যাসেল শহরে স্থানীয় সময় মঙ্গলবার আবেগঘন এক বক্তব্য দিয়েছেন জো বাইডেন। তার বক্তব্য ছুঁয়ে গেছে হাজার হাজার ডেলাওয়ারবাসীর মন। ৭৮ বছর বয়সী বাইডেন বলেছেন, ডেলাওয়ার স্টেটের গর্বিত সন্তান হিসেবেই সবসময় আমার পরিচিতি থাকবে। বক্তব্য দেওয়ার সময় আবেগ আপ্লুত বাইডেন দুবার চোখের পানি মুছেন। তিনি ডেলাওয়ার ঘিরে তার শৈশব স্মৃতি, তার রাজনীতি বেড়ে ওঠার কথা স্মরণ করেন। প্রয়াত ছেলে বিউ বাইডেনের কথাও স্মরণ করেন। বলেন, আমি যখন মরে যাব, ডেলাওয়ার আমার হৃদয়ে লেখা থাকবে। কান্নাজড়িত কণ্ঠে ডেলাওয়ারবাসীর সঙ্গে নিজের সম্পর্কের গভীরতার কথা স্মরণ করেন বাইডেন। স্মরণ করেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া তার ছেলেকেও। ডেলাওয়ারের ন্যাশনাল হেডকোয়ার্টারে দাঁড়িয়ে দেওয়া বক্তৃতায় জো বাইডেন নিজের আবেগের জন্য ক্ষমা প্রার্থনা করেন। জো বাইডেনের বক্তব্যের সময় সেখানে উপস্থিত অনেক সমর্থককে অশ্রুসিক্ত হতে দেখা যায়। Doing this from the Major Bo Biden facility. Ladies and gentlemen, I only have one regret. He's not here because we should be introducing him as president. But we have great opportunities. Delaware has taught us anything's possible. Anything's possible in this country. বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আন্দোলন কেবল শুরু করেছেন, আমেরিকাকে মহৎ করার আন্দোলন অব্যাহত থাকবে। 7 মিনিটের রেকর্ডেড ভাষণে তিনি একবারও জো বাইডেনের নাম উল্লেখ না করলেও তিনি নতুন প্রশাসনের প্রতি তার শুভকামনা জানিয়েছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। All Americans were horrified by the assault on our Capitol. হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়ী ভিডিও বার্তা রেকর্ড করে প্রচার করা হয়। এই ভিডিও বার্তায় ট্রাম্প একবারের জন্যও তার উত্তরসূরি জো বাইডেনের নাম উল্লেখ করেননি। তিনি তার আগের অবস্থান বজায় রেখে বাইডেনকে কোনো অভিনন্দনও জানাননি। Republican or Democrat, but about the good of a nation. And that means the whole nation. 4 বছরের শাসনের শেষ দিনে ট্রাম্প যখন তার বিদায়ী বার্তা দেন, তখন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়িয়ে গেছে। ট্রাম্প তার বিদায়ী বার্তায় যুক্তরাষ্ট্রে দ্রুত করোনার টিকা নিয়ে আসার জন্য নিজের সাফল্য দাবি করেন। যদিও অধিকাংশ লোকজন মনে করেন করোনা মোকাবিলায় ট্রাম্প চরমভাবে ব্যর্থ হয়েছেন। My constant concern has always been the best interests of American workers and American families. ট্রাম্প তার ভাষণে বলেন, আমি এখানে যা করার জন্য এসেছিলাম তার চেয়ে বেশি করেছি। ট্রাম্প দাবি করেন তিনি নিজে কঠিন লড়াই করেছেন, কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন, কারণ জনগণ তাকে এসব করার জন্যই নির্বাচিত করেছিলেন। কারণ নাম উল্লেখ না করে ট্রাম্প নতুন প্রশাসনের সাফল্য কামনা করেন, নতুন প্রশাসনের জন্য সৌভাগ্য কামনা করেন। ট্রাম্প বলেন, সৌভাগ্য একটি গুরুত্বপূর্ণ শব্দ। I want you to know that the movement we started কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। been anything like it. নিজ দল রিপাবলিকানের সমালোচনার মুখে পড়ায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে 2 দলের বাইরে তৃতীয় দল গড়ার প্রচেষ্টা আগেও হয়েছে। বর্তমানের ভিন্ন প্রেক্ষাপটে ট্রাম্প এমন নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করেছে। ট্রাম্পের রাজনৈতিক দলের নাম প্যাট্রিয়টিক পার্টি হতে পারে বলেও জানা গেছে। 19 জানুয়ারি রাতে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের কয়েক ঘন্টা আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের অনলাইনে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না ট্রাম্প এমন রাজনৈতিক দল গঠনের কথা কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তিনি নিজে এমন কোনো ঘোষণা করেননি, তবে তার ঘনিষ্ঠরা এমনটা জানিয়েছেন। ট্রাম্প রাজনৈতিক দল গঠনের ধারণা নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনাও করেছেন। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে 73 জনকে ক্ষমা করে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন, আমরা তাই করেছি যা করতে এসেছিলাম এবং প্রত্যাশার চেয়েও বেশি করেছি। বিভিন্ন গণমাধ্যম বলছে শেষ দিনটা মূলত ক্ষমা করার তালিকা চূড়ান্ত নিয়েই ব্যস্ত ছিলেন ট্রাম্প।
ক্ষমাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধান কৌশলী স্টিভ ব্যাননও রয়েছেন, যিনি জালিয়াতির অভিযোগে সাজা খাটছিলেন। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে ব্যানন সহ মোট ৭৩ জনকে ক্ষমা ও ৭০ জনকে সাজা কমিয়ে দিয়েছেন ট্রাম্প। রেওয়াজ থাকলেও বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তরসূরি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ঘিরে এমন কাণ্ড এবারই প্রথম নয়। এর আগেও নানা সময় নানান কাণ্ড ঘটেছে অভিষেক অনুষ্ঠানকে ঘিরে। কোনো অভিষেক অনুষ্ঠানে দেখা গেছে চূড়ান্ত নাটকীয়তা। চলুন এক নজরে দেখে নেই তার চুম্বক অংশ। I, William Jefferson Clinton, do solemnly swear. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিষেক ঘিরে নানা আলোচনা সমালোচনা, বিতর্ক ও রং তামাশা নতুন নয়। বিজয়ী ও পরাজিত প্রার্থীর ব্যক্তিগত সম্পর্ক, সমর্থকদের টানটান উত্তেজনা নিয়ে তুলকালাম কম হয়নি। উত্তরসূরির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব থেকে অভিষেক অনুষ্ঠান বর্জন, রাতের আধারে বা সকালে হোয়াইট হাউস ত্যাগের ঘটনাও কম নয়। তবে ১৫২ বছর পর এই প্রথম অভিষেকে অনুপস্থিত থাকলেন বিদায়ী প্রেসিডেন্ট। তার আগে সর্বশেষ অভিষেক বয়কটের ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে। ১৮০১ সালে থমাস জেফারসন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। থমাসের পূর্বসূরি ও বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস। শপথ অনুষ্ঠানের দিন ভোর ৪টার দিকে হোয়াইট হাউস ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। থমাস জেফারসনও তাকে অনুষ্ঠানে থাকতে অনুরোধ করেননি। একই কাজ করেছিলেন জন অ্যাডামসের ছেলে জন কুইন্সি অ্যাডামসও। ১৮৬৫ সালের ৪ মার্চ দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আব্রাহাম লিঙ্কন। এর ৪১ দিন পর আততায়ী জন উইকেস বুথের গুলিতে নিহত হন লিঙ্কন। পরে বুথের কাছ থেকে জানা যায় শপথ গ্রহণের দিনই আব্রাহামকে মেরে ফেলার সুযোগ ছিল তার, কিন্তু প্রয়োজনীয় অস্ত্র না থাকায় আর সেটি করা যায়নি। ১৯৬১ সালের জানুয়ারিতে অভিষেক হয় জন এফ কেনেডির। কেনেডির শপথ গ্রহণের মঞ্চে হুট করেই আগুন ধরে গিয়েছিল। সিক্রেট সার্ভিসের সদস্যরা একে ধরে নিয়েছিলেন হত্যা চেষ্টা হিসেবে। তবে কেনেডি ছিলেন একেবারে শান্ত, মিটিমিটি হাসছিলেন তিনি এবং নিজের বক্তৃতা দেওয়াও বন্ধ করেননি। এই ঘটনার ২ বছর পর আততায়ীর হাতে নিহত হয়েছিলেন জন এফ কেনেডি। কেনেডি নিহত হবার পর ভাইস প্রেসিডেন্ট লিন্ডন জনসন প্রেসিডেন্ট হয়েছিলেন। ১৯৬৩ সালের ২২ নভেম্বর তিনি শপথ নেন। কেনেডি নিহত হওয়ার ৭ ঘণ্টা পর এয়ারফোর্স ওয়ানে বসে শপথ নিয়েছিলেন লিন্ডন জনসন। বারাক ওবামা ২০০৯ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২ দফায় শপথ নিয়েছিলেন। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জন রবার্টস শপথ বাক্য পাঠ করানোর সময় কিছুটা গণ্ডগোল করে ফেলেছিলেন। তাই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পরদিন হোয়াইট হাউসে আবারও শপথ গ্রহণ করেছিলেন বারাক ওবামা। ১৯২৯ সালে হারবার্ট হুবারও একই সমস্যায় পড়েছিলেন। ১৮৪১ সালে ডেমোক্র্যাট মার্টিন ভ্যান বুরেন অনুপস্থিত ছিলেন উইলিয়াম এইচ হ্যারিসনের অভিষেকে। সেখানে হ্যাট, কোট এবং গ্লাভস ছাড়া তীব্র ঠান্ডায় দীর্ঘ অভিষেক বক্তব্য দিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হন হ্যারিসন। পরে মারা যান তিনি। এ কারণে ১৯৮৫ সালে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার কারণে ভয় পেয়ে হোয়াইট হাউসের ভেতরেই অভিষেক অনুষ্ঠান আয়োজন করেন রোনাল্ড রিগান। আবুজর আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরে এসে থাকছে। বিদায় বেলায় বড় একা, নিন্দিত ও সমালোচিত ডোনাল্ড ট্রাম্প উত্তরসূরির জন্য রেখে গেলেন বিপজ্জনক পথ। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে।
বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ কর্মদিবস ছিল গতকাল মঙ্গলবার। হোয়াইট হাউস থেকে বিদায়ের ঘণ্টাধ্বনি বাজার এমন দিনকেই নিজের বাগদানের জন্য বেছে নিয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। বন্ধু মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের কথা জানান টিফানি নিজেই। টিফানি গতকাল তার বাবা ট্রাম্পের ক্ষমতার শেষ দিনটিতে মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের সুখবর নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি জানান, হোয়াইট হাউসে তাদের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছেন তারা। টিফানি বলেন, হোয়াইট হাউসে বাগদান অনুষ্ঠান আমার জন্য ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে টিফানি আঙুলে পড়ে থাকা বাগদানের আংটি সহ নিজের এবং বুলোসের একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। টিফানি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের একমাত্র সন্তান। তিনি 2020 সালের জর্জ টাউন ল স্কুল থেকে স্নাতক করেন। টিফানি নিজেকে তার বড় ভাই বোনদের তুলনায় গত 4 বছর অনেক ক্ষেত্রেই আড়াল করে রেখেছিলেন। 4 বছর আগে এমনই এক বুধবারে 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কখনো স্বভাব গুণে, কখনো আবার ক্ষমতা বলে সবকিছুকে তুচ্ছ জ্ঞান করা সেই ট্রাম্প ক্ষমতা ছাড়লেন সমালোচিত, নিন্দিত ও একা হয়ে। নেতিবাচক নানা নজির তৈরি করায় আমেরিকান গণতন্ত্রের ইতিহাসে একটা আলাদা অধ্যায় হয়ে থাকবেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। Barron Trump is a case. He has sniffles. He was sniffling. You know what I say? Protest is your ass. নিজের নানান বিতর্কিত পদক্ষেপ ও একগুয়েমি এবং ভয়ঙ্কর ক্ষমতালিপ্সু প্রচণ্ড আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প বিদায় বেলায় বড় একা ও ম্রিয়মাণ। তিনি এতটাই বিপর্যস্ত যে নিজের উত্তরসূরিকে শুভেচ্ছা জানানোর মানসিক শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। প্রেসিডেন্ট হিসেবে সফল না হলেও কোনো পদক্ষেপেই স্বাভাবিক ছিলেন না ট্রাম্প। বিশেষ করে নির্বাচনের পর থেকে তার ক্ষমতা দখলের নানান অপচেষ্টা তাকে ইতিহাসের পাতায় আলাদাভাবে তুলে দেবে। রীতি অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি হোয়াইট হাউসে তাদের উত্তরসূরিদের স্বাগত জানান। কিন্তু জো বাইডেন ও জিল বাইডেন যখন হোয়াইট হাউসে পা রাখেন, তখন ওয়াশিংটন শহরেই ছিলেন না ট্রাম্প ও মেলানিয়া। কাকডাকা ভোরেই হোয়াইট হাউস ছেড়ে যান ট্রাম্প। সকাল 8টায় মেরিল্যান্ড বিমান ঘাঁটিতে প্রেসিডেন্ট হিসেবে শেষ সামরিক কুচকাওয়াজে অংশ নেন ট্রাম্প। এরপর সেখান থেকে ফ্লোরিডায়, যেখানে আগেই নিজের সব আসবাব পাঠিয়ে দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, অনেকটাই প্রতিহিংসার বশে যে যুক্তরাষ্ট্র কিংবা যে বিশ্ব ডোনাল্ড ট্রাম্প রেখে যাচ্ছেন তা সামাল দেওয়াই বাইডেনের জন্য খুব কঠিন হবে। 6 জানুয়ারির ঘটনা যুক্তরাষ্ট্রে শুধু বিভাজনের রাজনীতির সূত্রপাতই ঘটায়নি, একই সঙ্গে কংগ্রেস ভবনকে রাজনৈতিক সহিংসতার মঞ্চ হিসেবে রূপ দিয়েছে। করোনা মহামারী মোকাবেলাও বাইডেনের জন্য বাড়তি চ্যালেঞ্জ। এছাড়া তার জন্য পররাষ্ট্রনীতির হিসাব নিকাশও জটিল করে রেখেছেন ট্রাম্প। আর তাই ট্রাম্পের বিদায়ে খুশি তার নিজ দলের রিপাবলিকানের বহু সমর্থক। তারাও ট্রাম্পকে বিদায় জানিয়ে হাঁপ ছেড়ে বাঁচছেন। বাই বাই ট্রাম্প। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর চীন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে ঘোষণা দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার এমন মন্তব্য করেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এক বিবৃতিতে পম্পেও বলেন, আমি বিশ্বাস করি সেখানে গণহত্যা চলছে। উইঘুরদেরকে ধ্বংস করে দেওয়ার অব্যাহত প্রচেষ্টা দেখতে পাচ্ছি আমরা। চীন অরক্ষিত জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী উইঘুরদের নির্মূল করার তৎপরতা চালাচ্ছে এবং তাদের উপর বিভিন্ন জবরদস্তি করা হচ্ছে বলেও পম্পেওর অভিযোগ। বিগত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা এমন আন্দোলন কর্মীও চীনে উইঘুর নিপীড়নকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে আসছেন। আর শেষ সময়ে এসে চীনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই সরাসরি অভিযোগ দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বের চতুর্থ ধনী মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস নিজের প্রোগ্রামিং দক্ষতার জন্য গোটা বিশ্বের পরিচিত মুখ। এখন তিনি কৃষিতেও নিজের দক্ষতা দেখাতে চাইছেন। বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে সবচেয়ে বেশি কৃষি জমির মালিক এখন বিল গেটস। এরই মধ্যে তিনি প্রায় 2.5 লাখ একর কৃষি জমি কিনেছেন। এসব জমির বেশিরভাগই ফ্লোরিডা ও ওয়াশিংটনের অঞ্চলে। এছাড়া ফিনিক্স, অ্যারিজোনার পশ্চিম পাশে 25,750 একর ট্রানজিশনাল জমিতেও তার অংশ রয়েছে, যেটি একটি নতুন শহরতলি হিসেবে গড়ে উঠছে। দ্য ল্যান্ড রিপোর্টের গবেষণা অনুসারে গেটসের ব্যক্তিগত বিনিয়োগ সংস্থা ক্যাসকেড এবং তিনি নিজেই ব্যক্তিগতভাবে এসব জমিতে বিনিয়োগ করছেন। এছাড়া খাদ্য সুরক্ষা সংস্থা ইকোলা ব্যবহৃত গাড়ি খুচরা বিক্রেতা ভুম এবং কানাডিয়ান জাতীয় রেলওয়ে এই খাতে বিনিয়োগ করেছে। বিল গেটস একজন প্রযুক্তিবিদ হিসেবে গোটা বিশ্বে পরিচিত। হঠাৎ করে বিশ্বের একজন ধনী প্রযুক্তিবিদের এত বড় কৃষি জমির মালিক হয়ে ওঠা তাই অনেককেই বিস্মিত করছে। এবার করোনা ভাইরাস আপডেট।
ছাড়বো না করেও যুক্তরাষ্ট্রের মসনদ থেকে বিদায় নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এমন একদিনে বিদায় নিলেন যেদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়িয়ে গেল। মহামারীর শুরু থেকেই করোনা ভাইরাসকে তেমন পাত্তা দেননি ট্রাম্প। লকডাউনের বিপক্ষে ছিলেন তিনি। তবে মহামারীর শুরুর কিছুদিন তিনি স্বীকার করেছিলেন যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা 1 লাখের মধ্যে রাখতে পারলে সেটি হবে তার প্রশাসনের সাফল্য। 1 লাখ বা 2 লাখ নয়, সেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল 4 লাখ। গত 3 সপ্তাহে যুক্তরাষ্ট্রে মোট 63,793 জন মানুষ মারা গেছে, অথচ ক্রিসমাসের আগের 3 সপ্তাহ মৃত্যুর সংখ্যা ছিল 52,715। গত 3 সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমিত রোগীর মৃত্যু শতকরা 21% বেড়েছে। এর মধ্যে শুধু একদিনেই মারা গেছে 4,000 মানুষ। নিউ ইয়র্কে করোনা টিকার মজুদ 22 জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন নগরীর মেয়র বিল ডি ব্লাসিও। গত এক সপ্তাহে নগরীতে 2,20,000 মানুষকে এই টিকা দেওয়া হয়েছে। মেয়র ব্লাসিও জানিয়েছেন নগরীর স্বাস্থ্য বিভাগের কাছে এখন মাত্র 1,16,000 টিকা মজুদ রয়েছে। যে হারে নিউ ইয়র্ক নগরীতে টিকা দেওয়া হচ্ছে তাতে নতুন সরবরাহ না হলে 22 জানুয়ারির পর টিকাদান কর্মসূচি স্থগিত রাখতে হবে। মেয়র বলেন আগামী 26 জানুয়ারির মধ্যে টিকার অতিরিক্ত সরবরাহ নিউ ইয়র্কে পৌঁছানোর কথা। টিকা আসলে 27 জানুয়ারি থেকে আবারও টিকাদান কেন্দ্রগুলো চালু করতে হবে। নিউ ইয়র্ক নগরীতে এরই মধ্যে 4.5 লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত থাকলে এই সপ্তাহে নিউ ইয়র্কে আরও 3 লাখ লোককে টিকা দেওয়া সম্ভব হতো। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। ব্রিটিশ সরকারের সবশেষ হিসেব অনুযায়ী দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 1,610 জনের। এটাই মহামারীর শুরুর পর দৈনিক সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত 13 জানুয়ারি একদিনে 1,564 জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হিসেব করতে জটিল পদ্ধতি অনুসরণ করে যুক্তরাজ্য। সবশেষ হিসেবে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে তাতে করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসার 28 দিনের মধ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই হিসেব করে দেখা গেছে করোনার মহামারীতে যুক্তরাজ্যে মোট 91,470 জনের মৃত্যু হয়েছে। সবশেষ হিসেব অনুযায়ী যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 33,355 জন। আর এখন পর্যন্ত দেশটিতে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন মোট 42,66,577 জন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন হবে। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি অর্থাৎ বিভিন্ন শ্রেণী ও পেশার 20 থেকে 25 জন নাগরিকের টিকা দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেবেন। কর্মসূচির উদ্বোধনের পরবর্তী দিনে ড্রাই রান অর্থাৎ পরীক্ষামূলক হিসেবে 4টি হাসপাতাল ভ্যাকসিন দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল। এই 4টি হাসপাতালে 400 থেকে 500 জনকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার টার্গেট হাতে নেওয়া হয়েছে। বুধবার গণমাধ্যমকে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। সচিব জানান ভারত সরকারের শুভেচ্ছা উপহারের 20 লাখ ও বাংলাদেশ সরকারের কেনা 50 লাখ ডোজ মিলিয়ে মোট 70 লাখ টিকার প্রথম মাসে 60 লাখ ডোজ টিকা দেওয়া হবে। দ্বিতীয় মাসে 50 লাখ এবং তৃতীয় মাসে আবার 60 লাখ নাগরিককে টিকা দেওয়া হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে মঙ্গলবার নিষেধাজ্ঞার কথা জানান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সুলাইমানি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে হত্যাকাণ্ডে আমেরিকান পৃষ্ঠপোষকতার দায়ে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সম্প্রতি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরানের পার্লামেন্টে নতুন একটি আইন পাশ করা হয়। ওই আইনের আওতায় এই নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। ট্রাম্প ও পম্পেও ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় আছেন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার, অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন ও সিআইএর পরিচালক জিনা হাসপেল। ট্রাম্প প্রশাসন গত 4 বছরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে নাস্তানাবুদ করে রাখে ইরানকে। এবার ইরান পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্রের ওপর। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। 3টি গাড়িতে করে বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে ধূপগুড়ির
জল ঢাকা সেতুর কাছাকাছি মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ময়নাগুড়ি, চূড়াভান্ডার, রানীরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত 9টা নাগাদ 3টি গাড়িতে করে ধূপগুড়ির ময়নাতলী এলাকায় বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন কনেপক্ষের আত্মীয়রা। রাস্তা ফাঁকা থাকায় উল্টো দিকের লেন ধরে গাড়িগুলো যাচ্ছিল। এই সময় 10 চাকার একটি পাথর বোঝাই ট্রাক ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। জল ঢাকা সেতুর কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এই সময় সামনের গাড়িটি ডিভাইডারের উপরে কাত হয়ে যায়। সেই সময় পাশ কাটিয়ে কোনে যাত্রীদের বাকি দুটি গাড়ি যাওয়ার চেষ্টা করতে ট্রাকটি গাড়ির দুটির উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 3 শিশুসহ 12 জন নিহত হন। হাসপাতালের পথে আরও 2 জনের মৃত্যু হয়। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। মাঘের বৃষ্টিতে কাবু বাংলাদেশের মানুষ। শুক্রবার থেকে বিভিন্ন জেলায় তীব্র মাত্রায় শৈত্যপ্রবাহের শঙ্কা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড এভিনিউ, 2nd ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। মাঘের শুরুতেই দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ, আছে ঘন কুয়াশা, তার উপর হয়েছে বছরের প্রথম বৃষ্টি বলয়। ফলে শুক্রবার থেকে শীতের তীব্রতা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেখুন আরও রিপোর্টে। মাঘের শুরুতেই শীতে কাঁপছে দেশের বিভিন্ন এলাকা। শহর নগরের তুলনায় গ্রামাঞ্চলে সেই কাঁপুনি প্রাকৃতিক কারণেই বেশি। গ্রামাঞ্চলের অনেক মানুষের জন্য তা বয়ে এনেছে বাড়তি কষ্ট ও দুর্ভোগ। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরের উপর দিয়ে কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে হিমেল বাতাস ও ঠান্ডা আবহাওয়া। বর্তমানে এটি ধেয়ে আসছে রাজধানী ঢাকা সহ মধ্য ও দক্ষিণাঞ্চলের দিকে। এর মধ্যেই মাঘের বৃষ্টি শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে ফের দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেওয়ারও শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আকাশে মেঘ থাকায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না। এ কারণে বুধবার ও বৃহস্পতিবার সারা দেশেই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানান, বৃষ্টির মাধ্যমে মেঘ কেটে গিয়ে শুক্রবার থেকে আবার দিনের তাপমাত্রা বেড়ে যাবে এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তখন ফের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে আর এটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। মহাকর্ষীয় তরঙ্গের শব্দ খুঁজে পেলেন বিজ্ঞানীরা। গুনগুন শব্দ খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন নর্থ আমেরিকান ন্যানোহেজ অবজারভেটরি ফর গ্র্যাভিটেশনাল ওয়েভসের বিজ্ঞানীরা। মৌমাছির মতো অবিরাম গুনগুন শব্দের সন্ধান পেয়েছেন তারা, যা মাধ্যাকর্ষণ তরঙ্গের ফলেই সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মতে এই শব্দকে পৃথিবীর পশ্চাৎপটে অবিরত চলতে থাকা মহাকর্ষীয় তরঙ্গ বলে কল্পনা করা যেতে পারে। এই গবেষণাপত্র দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত হওয়ার পরেই মহাকাশ বিজ্ঞানী মহলে সাড়া পড়ে গেছে। কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ জোসেফ সাইমনের মতে, এটাই সত্যি দারুণ যে গবেষণার তথ্য থেকে এই ধরনের একটা সংকেত পাওয়া গিয়েছে। এবার খেলার সংবাদ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। 34.5 ওভারে মাত্র 4 উইকেট হারিয়ে ক্যারিবীয়দের দেওয়া 123 রানের টার্গেটে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এই জয়ের ফলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। 69 বলে 7টি চারের সাহায্যে 44 রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল। এছাড়া সাকিব আল হাসান করেন 19 রান। লিটন দাসের ব্যাট থেকে আসে 14 রান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র 122 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে 2টি টেস্ট ম্যাচও খেলবে দুদল। এবার একটি অন্যরকম সংবাদ। হাজার বছর ধরে মানুষের একটি বিশাল প্রশ্ন হচ্ছে, মৎস্যকন্যা বাস্তবে আছে নাকি নেই? এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। তবে পৃথিবীর প্রায় সব অঞ্চলের উপকথাতেই এই ধরনের প্রাণীর গল্প প্রচলিত আছে। এই নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র, লেখা হয়েছে অসংখ্য বই। কেউ কেউ আবার সত্যি সত্যি মৎস্যকন্যা বা মারমেইড দেখেছেন বলেও দাবি করেছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। কল্পনার মৎস্যকন্যা বা মারমেড হচ্ছে এক ধরনের জলজ প্রাণী যার ওপরের অংশ নারীর মতো এবং নিচের অংশ মাছের মতো দেখতে। পৃথিবীর সব আদি সভ্যতার গল্প কাহিনীতে মারমেড বা মৎস্যকন্যাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সেই প্রাচীনকাল থেকেই মারমেডদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে। সাহিত্যে এদের সবচেয়ে পুরনো নিদর্শন হল ব্যাবিলনীয় সভ্যতায়। ওয়াল্ট ডিজনির বিখ্যাত সৃষ্টি লিটল মারমেডের গল্প তো সবারই জানা। এমনকি আধুনিক যুগেও মৎস্যকন্যাদের নিয়ে প্রচুর লেখালেখি ও গবেষণা হচ্ছে। অনেকেই দাবি করছেন তারা নাকি মৎস্যকন্যা দেখেছেন। তবে সত্যিই কি মৎস্যকন্যা বলতে কিছু আছে? শোনা যায় বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডারের সঙ্গে এক জলপরী বা মৎস্যকন্যার কোনো সম্পর্ক ছিল। কি সেই সম্পর্ক? আলেকজান্ডারের বোন ছিলেন ম্যাসিডনের রাজকন্যা, থেসালোনিকে ছিলেন একজন মারমেড বা মৎস্যকন্যা। কথিত আছে আলেকজান্ডারের মৃত্যুর পর তিনি মাঝে মধ্যেই এজিয়ান সাগরের কোনো চলন্ত জাহাজের পাশে পানি থেকে উঠে প্রশ্ন করতেন, আলেকজান্ডার কি এখনো জীবিত? তবে এরপর কেউ যদি তাকে বলার চেষ্টা করত এবং জানাতো যে আলেকজান্ডার মৃত, তবেই ঘটে যেত বিপর্যয়। মুহূর্তে জাহাজ তলিয়ে যেত সমুদ্রের তলায়। আলেকজান্ডারের পাশাপাশি কলম্বাসেরও মৎস্যকন্যা বা মারমেডের সঙ্গে সম্পর্ক রয়েছে। 1493 সালে কলম্বাস দাবি করেছিলেন যে তিনি মৎস্যকন্যা দেখেছেন। মৎস্যকন্যার সাথে জলদস্যুদের যোগাযোগ এবং মিলিতভাবে সাধারণ মানুষকে সর্বশান্ত করার কাহিনীও কলম্বাস লিখেছেন তার কাহিনীতে। এমনকি 1881 সালে পেনসিলভেনিয়ার এক জেলে দাবি করেন যে তিনি মৎস্যকন্যা দেখেছেন। 2012 এবং 2013 সালে এনিম্যাল প্ল্যানেট চ্যানেল থেকে মারমেডের উপর 2টি শো প্রদর্শিত করা হয়, যথাক্রমে মারমেড দ্য বডি ফাউন্ড এবং মারমেড নিউ এভিডেন্স। স্বাভাবিকভাবে এই 2 শো দর্শক মহলে এত জনপ্রিয় হয় যে ন্যাশনাল ওশেন সার্ভিস বাধ্য হয় শো দুটিকে কাল্পনিক ঘোষণা করতে এবং মারমেড জাতীয় কোনো প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি এই বিবৃতি দিতে। সুতরাং মারমেড আছে না নেই সে তর্ক চলতেই থাকবে। তার চেয়ে বরং রূপকথার বই খুলে আরও একবার ফিরে যাওয়া যাক মৎস্যকন্যাদের রাজ্যে। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নজিরবিহীন নিরাপত্তায় ছোট পরিসরের জমকালো আয়োজনে শপথ নিলেন বাইডেন কমলা। বিতর্কিত ট্রাম্প অধ্যায় থেকে মুক্তি যুক্তরাষ্ট্রের। সমালোচনার মুখে পড়ায় নিজেই রাজনৈতিক দল গঠন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। বিদায় বেলায় প্রেসিডেন্টের ক্ষমা পেলেন 73 জন অপরাধী। বিদায় বেলায় বড় একা নিন্দিত ও সমালোচিত ডোনাল্ড ট্রাম্প উত্তরসূরির জন্য রেখে গেলেন বিপজ্জনক পথ। এবং মাঘের বৃষ্টিতে কাবু বাংলাদেশের মানুষ। শুক্রবার থেকে বিভিন্ন জেলায় তীব্র মাত্রায় শৈত্যপ্রবাহের শঙ্কা। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ।
দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।